আহ, শুভেচ্ছা সবাইকে। প্রাথমিক বৃত্তি বা প্রাথমিক মেধা যাচাই আমরা যে নামেই বলি না কেন, 2025 সালে প্রাথমিক বৃত্তি গণিত পরীক্ষার জন্য আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে 28টি সৃজনশীল অঙ্ক আমি বাছাই করেছি। যে 28টি অঙ্ক বা সৃজনশীল সমস্যা যদি আমার ছেলেমেয়েরা ভালো করে প্র্যাকটিস করে, তাহলে আমি বিশ্বাস করি যে প্রতিটি ছেলে মেয়ে তারা শতভাগ পরীক্ষার উত্তর দিতে পারবে। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করেছি যে একটি প্রশ্ন কিভাবে আসতে পারে, কোন প্রক্রিয়ায় আসতে পারে এবং কিভাবে সেটিকে তারা সমাধান করবে, তার A to Z আমি ব্যাখ্যা করেছি। আমার সম্মানিত অভিভাবক ভাইরা যারা আজকে এই ভিডিওটি দেখছে, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন অঙ্কটি কিভাবে আসতে পারে, কিভাবে আসলে কোন প্রক্রিয়ায় সমাধান করতে হবে, তার A to Z আমি আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাব। আমাদের যে মূল কাজ সেটি হচ্ছে আমাদের প্রথম যে আমরা সৃজনশীল অঙ্কটি আমরা পেয়েছি, সেই অঙ্কটি আমরা দেখব। প্রথম যে অঙ্কটি, এই অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন যে আলতাফ সাহেবের মাসিক বেতন 9,870 টাকা। প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের জন্য খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? এই অঙ্কটি মূল অঙ্ক। এই অঙ্কটি ভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে। এই ভিন্নভাবে আসার জন্য আলতাফ সাহেবের নামের জায়গায় আমাদের ভিন্ন কোনো নাম থাকতে পারে। মাসিক বেতন, এই ডাটাগুলো আমাদের পরিবর্তনও হতে পারে। হ্যাঁ, পাশাপাশি এখানে ক নম্বরে এসছে তিনি মোট কত টাকা খরচ করেন, প্রতি মাসে তিনি কত টাকা জমা করেন এবং তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। এই যে বছরে যে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বছরে না থেকে এখানে থাকতে পারে তিনি 8 মাসে কত টাকা জমা করেন। অর্থাৎ এই অঙ্কটি কিন্তু যে কোনোভাবেই আসতে পারে, যেভাবে আসুক না কেন আমরাকে কিন্তু এটি সমাধান করতে পারবো। কিভাবে সমাধান করতে হবে তা আমি একদম ভিডিওর শেষে আমি সবগুলো বলে দেব যে কিভাবে এই কাজটি করতে হবে। আমরা যদি 2 নম্বর স্লাইডে আমরা যাই, যে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি 80 বছর। আমরা মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি এটি। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এই ধরনের অঙ্ক সমাধান করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটু লক্ষ্য করি, এই ধরনের অঙ্ককে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে যে কন্যার বয়স কত, এটি যেমন আমাদের বের করতে হবে। 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি, এটা এইভাবেও আসতে পারে। পিতার বয়স কত, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত। অর্থাৎ এটা পিতার জায়গায় এখানে মাতা থাকতে পারে, কন্যার জায়গায় মেয়ে থাকতে পারে, 80-র জায়গায় এখানে অন্য কোনো মান থাকতে পারে, 4 গুণের জায়গায় 3 গুণ, 5 গুণ, 6 গুণ থাকতে পারে। এইভাবে কিন্তু একটা সমস্যা আসতে পারে। আমরা পরবর্তী স্লাইডে দেখব যে আমাদের এটা কিভাবে আছে। আমরা এই অঙ্কটি যেভাবে করার চেষ্টা করব সেটি হচ্ছে যে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, 20টি কাপের মূল্য কত? খুব লক্ষ্য করতে হবে যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে বলেছে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। এটা কিন্তু টেক্সট বইয়ের অঙ্ক। হ্যাঁ, এখান থেকে প্রথমে 20টি কাপের মূল্য কত ক নম্বরে, খ নম্বরে 1 ডজন প্লেটের মূল্য কত, এভাবে আসতে পারে। গ নম্বরে হচ্ছে 2175 টাকায় কয়টি কাপ পাওয়া যাবে। এটি কিন্তু ভিন্নভাবেও আসতে পারে, কিন্তু এই টেক্সট বইয়ের এই অঙ্কটি বা
এই নিয়মের অঙ্কটি কিন্তু আমাদের খুব ভালো করে এটি করে রাখতে হবে। আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখব যে আমাদের এখানে কিছু আমরা টেক্সট বইয়ের কিছু আমরা অঙ্ক দিয়েছি। এই অঙ্কটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু দেখার চেষ্টা করব যে চ্যাপ্টার 3 এর হচ্ছে কম্পাস 2, 3, 4 এখানে যে কয়টি অঙ্ক আছে, যে কম্পাস 2, 3, 4 এই তিনটা অঙ্কই খুব ভালো করে করব। পেন্সিল 1 এবং পেন্সিল 3 এই দুটি অঙ্ক ভালো করে করব এবং এক্সারসাইজ 9, 11, 13 এবং 16 এই কয়েকটা অঙ্ক কিন্তু আমরা আমাদের টেক্সট বইয়ের কয়েকটা অঙ্ক খুব ভালো করে করব। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের 5 নম্বর স্লাইডে যেটি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের 5 নম্বর স্লাইডে যেটা আছে আমরা একটু দেখি যে একটি পার্কে লাল রঙের বাতি 30 মিনিট, হলুদ রঙের বাতি 36 মিনিট এবং সবুজ রঙের বাতি 45 মিনিট পর পর জ্বলে। প্রথম একসাথে জ্বলার পর বাতিগুলো কতক্ষণ পর পুনরায় একসাথে জ্বলবে, এটা একটা পার্ট আছে। যদি লাল রঙের বাতি 24 মিনিট পর জ্বলে তাহলে বাতিগুলো একসঙ্গে জ্বলার ন্যূনতম কত মিনিট পর পুনরায় একসঙ্গে জ্বলে। এই অঙ্কটিও কিন্তু আমাদের ভালো করে করতে হবে, এটিও খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। পাশাপাশি পরবর্তীতে যে অঙ্কটির কথা বলবো যে 3টি ঘন্টা প্রথমে একত্রে বেজে ওঠার পর 10, 12 এবং 15 মিনিট পর পর বাজতে লাগলো, ঘন্টাগুলো সর্বনিম্ন কত মিনিট পর তারা একত্রে বাজবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এই যে এখানে 3টা টপিক দিয়ে দিয়েছে, 3টি ঘন্টা 10, 12, 15 মিনিট পর পর বাজলো। আমাদের পরীক্ষায় এই 10, 12, 15 জায়গায় কিন্তু অন্য কোনো টপিক অন্য কোনো মান দিয়ে দিতে পারে, আমাদেরকে সেগুলো খেয়াল করতে হবে। আমরা চলে আসব হচ্ছে পরবর্তী স্লাইডে। আমরা দেখি এখানে আমাদের কি বলেছে, আমরা এটি একটু লক্ষ্য করব যে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো সমান দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে, প্রতি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে। এই অঙ্কটিকে কিন্তু আমরা এভাবেও করতে পারি যে এখানে আমাদের ক নম্বরে একটা মান থাকবে, ক নম্বরে থাকবে হচ্ছে সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে, সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে। খ নম্বরে থাকবে প্রতি দলে ছাত্র সংখ্যা, প্রতি দলে ছাত্র সংখ্যা এবং গ নম্বরে থাকবে হচ্ছে প্রতি দলে ছাত্রীর সংখ্যা। অর্থাৎ এই অঙ্কটি কিন্তু সৃজনশীল আকারে এইভাবে দিয়ে দিতে পারে। সো আমাদের যেভাবেই দিক না কেন আমাদেরকে মূলত মেন্টালি প্রস্তুত থাকতে হবে যে আমরা যেন সব অঙ্কগুলো করতে পারি। আমাদের পরবর্তী স্লাইড যেটি আছে মোস্ট ইম্পর্টেন্ট এই স্লাইডটি, যে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকারে বসাতে চাই। অর্থাৎ এই যে একটা বর্গাকারের ছবি, এটার একটা সাইডের মাপ 42 বলা আছে, আরেকটা সাইডের মাপ 36। এখন সম্পূর্ণ মেঝেতে বিছানাও যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এটি বের করতে হবে। সম্পূর্ণ মেঝে কার্পেটের বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, আমি এই অঙ্কটিকে 100% দিয়ে দিচ্ছি, 100% যে এই অঙ্কটি পরীক্ষায় থাকবেই থাকবে। আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। আমাদের পরবর্তী স্লাইডে যে টপিকটা আছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকটা দেখি যে কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলোকে মেঝেতে বসে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? অর্থাৎ এই যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু আমার ক নম্বরে আসতে পারে যে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত। ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ
এইটা আমার ক নম্বরে আসতে পারে, এইটা আমার ক নম্বরে আসতে পারে, এবং খ নম্বরে এইটা আসবে যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। অর্থাৎ এই অঙ্কটি কিন্তু সৃজনশীল আকারে আমাদের দিয়ে দিতে পারে। আমরা পরবর্তী অঙ্ক দেখি। আমি যেটি বলছিলাম যে এই ধরনের অঙ্ক আমরা একটি আগে দেখেছি, আবার দেখে রাখি যে 3টি ঘন্টা বেজে 3টি বেজে ওঠা ঘন্টা যথাক্রমে 8, 12, 8, 10, 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো একত্রে বাজানোর সময় কি করতে হবে এটি যেমন আমাদের বের করতে হবে। আমরা এখানে একটু দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে ঘন্টাগুলো কতক্ষণ পর একত্রে বাজবে, এবং যদি ঘন্টাগুলো 6 আর 14 মিনিট পর পর বাজে তাহলে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার বাজবে। এই অঙ্কটা আসার সম্ভাবনা প্রায় 98%। সো আমরা একটি ভালো করে করার চেষ্টা করব। আমাদের পরবর্তী যে অঙ্কটা, এইটা নিয়ে আসলে কথা বলার মতো কিছু নাই। এই অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যে একটি বাঁশের 4-এর 1 অংশ কাদায় এবং 3-এর 5-এর 3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? কাদায় এবং পানিতে কতটুকু আছে? খ নম্বরে বলেছে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত, এবং গ নম্বরে বলেছে বাঁশের কত মিটার পানিতে আছে। অর্থাৎ এইটাকে আমি 99% দিয়ে দিচ্ছি। এই অঙ্কটি মারাত্মক একটি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা আমাদের টেক্সট বইয়ের একটি অঙ্ক আছে, সেই অঙ্কটিও কিন্তু আমরা ভালো করে করার চেষ্টা করব। আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে এটা আমরা একটু দেখে নিই। যে মামুন বাজারে গিয়ে 5-এর 3 কেজি চিনি, 5-এর 4 কেজি ডাল এবং 2 কেজি ময়দা কিনলো। সে মোট কত কেজি দ্রব্য কিনলো? সে মোট কত কেজি চিনি ও ডাল কিনলো, এবং সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো। অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যে 28টি সৃজনশীল অঙ্ক দিয়েছি, আপনারা যদি সবাই এই 28টি সৃজনশীল অঙ্ক ভালো করে প্র্যাকটিস করেন, আমি বিশ্বাস করি আপনারা পরীক্ষায় যে বৃত্তি পরীক্ষায় যে অঙ্কগুলো থাকবে ডেফিনেটলি আপনারা প্রত্যেকে কমন পাবেন। সো আমাদের পরবর্তী আছে যে মামুন বাজারে গিয়ে 5-এর 3 কেজি চিনি কিনলো, 5-এর 4 কেজি ডাল কিনলো এবং 2 কেজি ময়দা কিনলো। এই অঙ্কটিও আপনারা ভালো করে করার চেষ্টা করবেন। অঙ্কটি একই রকম অঙ্ক, আমি ডাবল করে আর পড়ছি না। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। যে কি বলবো, এটা হাসান সাহেবের একটি অঙ্ক, মানে মারাত্মক ইম্পর্টেন্ট। হাসান সাহেব তার স্ত্রী, 3 ছেলে ও মেয়ের মধ্যে তার সম্পত্তি। হাসান সাহেবের সম্পত্তি স্ত্রীকে দিলেন, 3 ছেলেকে দিলেন এবং 1 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। ছেলেরা পেল 8-এর 1 অংশ, মেয়ে পেল 8-এর 1 অংশ এবং বাকি সম্পত্তি স্ত্রী পেল। এখন ক নম্বরে বলেছে 3 ছেলে ও 1 মেয়ে কত অংশ সম্পত্তি পেল এটা বের করবেন। স্ত্রীর সম্পত্তির কত অংশ পেল এটা বের করবেন। 3 ছেলে ও 1 মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল এটাও বের করবেন। অর্থাৎ এইরকম অঙ্ক যদি আপনারা সমাধান করতে না পারেন, টেনশনের কোনো কারণ নেই। আমি প্রতিটা অঙ্ক সমাধান আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। সো আপনারা প্রতিটা অঙ্ক আপনারা দেখতে পারবেন, এবং আমি আবারও বলছি আমি বিশ্বাস করি যে আপনারা ডেফিনেটলি 100% কমন পাবেন। সো আমাদের পরবর্তী যে টপিক সেটি হচ্ছে যে কথা বলছিলাম, একটি লাঠির 6-এর 1 অংশ মাটিতে, 2-এর 1 অংশ পানিতে। এটা আমাদের হচ্ছে কি বলবো, টেক্সট আমাদের বইয়ের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আপনারা করে নেবেন, এবং অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। আমি এটি পড়ছি না, এটি সবাই জানেন যে লাঠির মাটিতে আছে, পানিতে আছে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের মিটার 2 মিটার। এখন এই অঙ্কটিকে আমরা সৃজনশীল আকারে দিয়ে দিয়েছি। অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্ক নিয়ে আমি আর খুব বেশি কথা বলছি না। আমাদের পরবর্তী অঙ্ক যে হচ্ছে
ধন্যবাদ। আমরা প্রায় 14 নম্বর অঙ্কে চলে এসেছি। আমাদের 14 নম্বর অঙ্কটি হচ্ছে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি এই টাকার 12/5 এতিমখানায় এবং 8/3 শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তিনি কত অংশ দান করলেন, তার কাছে কত টাকা আছে, অবশিষ্ট টাকার 8/1 মাছ এবং 20/3 মাংস কিনলে তার নিকটে আর কত টাকা থাকবে। এই অঙ্কটি কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। পাশাপাশি বইয়ের পেন্সিল 10-3 নম্বর অঙ্কটাও কিন্তু এটার সাথে সাথে আমাদের করতে হবে। আমরা পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইডে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেই অঙ্কটি আমরা এখন দেখব। এই অঙ্কটি মারাত্মক ইম্পর্টেন্ট। এই অঙ্কটি আমরা সবাই একটু দেখে নেব, কারণ এই অঙ্কটি আমাদের করতে হবে। এটিও একটি মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা একটু দেখে নিই যে একটি ঝুড়ির 25টি আমের মধ্যে 4টি আমের ওজন যথাক্রমে 397 গ্রাম, 405 গ্রাম, 388 গ্রাম এবং 394 গ্রাম। গড় নির্ণয় সূত্র লেখো। এই যে এটা কিন্তু পরীক্ষায় থাকবে। আম 4টির গড় ওজন কত এবং গড় ওজনের ভিত্তিতে 25টি আমের ওজন কত। এই অঙ্কটি আসলে এখানে এই 4টি আমের জায়গায় 3টি আম থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে। এই 25টি আমের জায়গায় কিন্তু অন্য কোনো কিছু থাকতে পারে। আমাদের এটা মাথায় রাখতে হবে। আমাদের পরবর্তী যে অঙ্কটি 7টি টেনিস বলের মূল্য 406 টাকা, এটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা আমি 99% দিয়ে দিচ্ছি। এই অঙ্কটি পরীক্ষায় থাকবে, বৃত্তি পরীক্ষায়। 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা। প্রথম 3টি বলের মূল্য বলের গড় মূল্য 58 টাকা এবং শেষ 3টি বলের গড় মূল্য 55 টাকা। বলগুলোর গড় মূল্য কত? চতুর্থ বলটির মূল্য কত? প্রথম 3টি বলের মোট মূল্য এবং শেষের 3টি বলের মোট মূল্যের পার্থক্য 10টি কলমের গড় মূল্য হলে ওই 10টি কলমের মোট মূল্য কত। আমাদের এর পরে আছে আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি আমাদেরকে জানতে হবে যে এক ব্যক্তি 16 লিটার দুধ কিনলেন, প্রতিটি প্যাকেটে 0.08 লিটার দুধ আছে। 5টি প্যাকেটে কত লিটার দুধ আছে, 7টি প্যাকেটে কত লিটার দুধ আছে এবং ওই ব্যক্তি মোট কতটি দুধের প্যাকেট কিনলেন। এই অঙ্কটি আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এক ব্যক্তি মোটরসাইকেল দ্বারা 12 কিলোমিটার পথ অতিক্রম করলেন, যেখানে 0.02 কিলোমিটার পথ যেতে 1 সেকেন্ড সময় লাগে। 5 সেকেন্ডে সে কত কিলোমিটার পথ অতিক্রম করবে, 8 সেকেন্ডে কত কিলোমিটার পথ অতিক্রম করবে, সম্পূর্ণ পথ অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে। আসলে এই দুইটা আমরা কিন্তু সেম অঙ্ক, এই দুইটা সেম অঙ্ক, এটি ভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, আমরা দিয়ে দিয়েছি। আমাদের পরবর্তী স্লাইডে আছে মারাত্মক ইম্পর্টেন্ট। এই অঙ্কটি আমি দিয়ে দিচ্ছি 99%। হ্যাঁ, এই অঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। মেশিনটির ক্রয় মূল্য 200 টাকা হলে কাঙ্ক্ষিত লাভ পেতে, এই জায়গাটা একটা পেজ দিয়ে দিয়েছে, কাঙ্ক্ষিত লাভ পেতে হলে কত টাকায় বিক্রয় করতে হবে, মেশিনটির ক্রয় মূল্য কত এবং 25% লাভ করতে চাইলে বিক্রেতা মেশিনটি কত টাকায় বিক্রয় করতে হবে। অঙ্কটি মারাত্মক ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী অঙ্ক টেক্সট বইয়ের একটি অঙ্ক, শ্যামল চাকমা। আপনাদের জানিয়ে রাখি যে আমাদের আসলে টেক্সট বই থেকে 50% আমাদের অঙ্ক সরাসরি দিতে পারে এবং বাকি 50% অঙ্ক হচ্ছে সৃজনশীল আসবে এবং সেটি বইয়ের বাইরে। সো আমাদের এটা মাথায় রাখতে হবে। শ্যামল চাকমার অঙ্কটা আমরা ভালো করে করব, এটা আমাদের টেক্সট বইতে রয়েছে। শ্যামল চাকমার অঙ্কটা এটি একটি আবারও ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটি আমরা একটু দেখার চেষ্টা করব যে হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকায় ব্যয় করেন। তার মানে আমাদের হোসেন আয় করেন 2500 আর ব্যয় করেন, এটাও বইয়ের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এইটাও 98% আমরা দিয়ে দিয়েছি। এইটাকে এইভাবে আমাদের আসতে পারে পরীক্ষায়
যে হোসেনের আয়ের ওপর খাবার কেনার ব্যয়, আয়ের ওপর ব্যয়টা শতকরায় প্রকাশ করো। কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন এবং তাদের মাসিক মোট আয়ের শতকরা কত টাকা অবশিষ্ট থাকে। আমাদের আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক, কাশেম সাহেব একটি ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ নিয়েছেন, 5 বছর পর আসল সহ ফেরত দিয়েছেন আমাদের 40,500 টাকা। সো 5 বছরে তিনি মোট কত টাকা মুনাফা দিলেন বের করব। 30,000 টাকার 1 বছরের মুনাফা কত, বার্ষিক মুনাফার হার কত, এটি আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে আমাদের শিমুল একটি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিলেন, শর্ত ছিল বার্ষিক 8% মুনাফা দিতে হবে। 1 বছর পর মুনাফার পরিমাণ হলো 720 টাকা। 8%কে ভগ্নাংশে পরিণত করো। শিমুল কত টাকা ঋণ নিয়েছিলেন, 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের জ্যামিতির ক্ষেত্রে আমরা বর্গটা একটু ভালো করে করব, বর্গের অঙ্কন, এবং এটি থাকবে এরকম 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ। আবার আয়ত হচ্ছে প্রস্থ 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এইরকম দিয়ে দিতে পারে এবং এটি দেওয়ার সম্ভাবনা খুব বেশি। পাশাপাশি সামান্তরিক আঁকো এবং যার কোণের পরিমাণ 60 ডিগ্রি, এটাও দিতে পারে। এছাড়া আরও একটি আমরা পড়ব, সেটি হচ্ছে বৃত্ত পড়ব, আর হচ্ছে ট্রাপিজিয়াম পড়ব। এইগুলো পড়ে রাখবো। বৃত্ত আর ট্রাপিজিয়াম এই দুইটা টপিকও আমরা বাদ দেব না। বৃত্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট, ট্রাপিজিয়ামও খুব ইম্পর্টেন্ট। আমি জ্যামিতির একটা ক্লাসে আমি বৃত্ত ট্রাপিজিয়াম নিয়ে সবগুলো আমি এক ক্লাসে আমি বুঝিয়ে দেব। আচ্ছা, এখান থেকে এই অঙ্কটি যে কি ইম্পর্টেন্ট আপনাদের আমি কিভাবে বোঝাবো যে এই অঙ্কটা যে কত মারাত্মক ইম্পর্টেন্ট, যে রেজা এবং তার ভাইয়ের এই অঙ্কটার, এটা টেক্সট বইয়ের অঙ্ক, কিন্তু আমি সৃজনশীল বানিয়েছি। যে এই অঙ্কটি তার ভাই এবং বাবার ওজন, এটি এই পর্যন্ত তার বই দেওয়া আছে। এখন এটা থাকবে না পরীক্ষায়। এটা না থেকে তার ভাইয়ের ওজন কত বের করতে হবে, তার বাবার ওজন কত, এবং তার বাবা এবং ভাইয়ের ওজনের পার্থক্য কত, অর্থাৎ এইটুকু কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে না। না থেকে এটা এরকম ক খ গ আকারে দিয়ে দেবে। এবার আমরা আসি হচ্ছে আরও একটি স্লাইডে। এটাও একটি ইম্পর্টেন্ট অঙ্ক। একটা বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 41 মিটার। আমরা জানি যে একটা বর্গের হচ্ছে 4টা বাহু থাকে এবং 4টা বাহু সমান, অর্থাৎ যদি এক বাহু 41 হয়, সব বাহুর মাপই কিন্তু 41। তাহলে এই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। যদি বর্গাকার ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার কম হয়, এই জায়গাটা কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, তবে তার ক্ষেত্রফল কত হবে। যদি ক্ষেত্রটির দৈর্ঘ্য 1 মিটারের বেশি হয়, অর্থাৎ কম দিয়েও আসতে পারে, আবার বেশি দিয়েও আসতে পারে এবং কম দিয়েও আসতে পারে, এই টপিকটা আমরা ভালো করে পড়ে রাখবো। আমাদের আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এটি হচ্ছে সম্ভবত 2019 সালের বৃত্তি পরীক্ষায় এসেছিল। একটি ট্রেন ঘন্টায় 120.5 কিলোমিটার যায়, 5.5 ঘন্টায় ট্রেনটি কত কিলোমিটার যাবে এবং 361.5 কিলোমিটার যেতে ট্রেনটির কত ঘন্টা সময় লাগবে। এটা ছাড়াও কিন্তু আমাদের আছে হচ্ছে এই অঙ্কটি গড় থেকে, এটি আমাদের একটি ইম্পর্টেন্ট অঙ্ক। সাবিহা এবং দিবার গড় বয়স 10 বছর। দিবা এবং সোহার এরকম তিনজন, সাবিহা, দিবা এবং সোহা, এরকম তিনজনের দিয়ে একটি গড় অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমি এটাকে 98% আমি দিয়ে দিলাম। এগুলো আপনারা করবেন। এই অঙ্কটি মারাত্মক ইম্পর্টেন্ট। এটি এইরকম অঙ্ক আমাদের টেক্সট বইয়ে না থাকলেও, যেহেতু এটি বৃত্তি পরীক্ষা, এইরকম অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। যে 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা। প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা এবং শেষ 3টি বলের গড় মূল্য 55 টাকা। বলগুলোর গড় মূল্য কত, চতুর্থ বলটির মূল্য কত। সো আমরা পরবর্তী অঙ্ক, সময় থেকে এই টপিকের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। কেমন থাকবে? আব্দুর রহমান 2024 সালের 20 ফেব্রুয়ারি সকাল 9টা 30 মিনিটে ঢাকাগামী একটি ট্রেনে ওঠেন,
এবং 19:45 ঢাকায় পৌঁছান। ঢাকা পৌঁছানোর সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো, আর কত সময় লেগেছিল সেই সময়কে মিনিটে প্রকাশ করো। নেক্সট স্লাইডে আছে হচ্ছে এই অঙ্কটি। আমি এই অঙ্কটি 99% দিয়ে দিচ্ছি। এটি মারাত্মক একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এটি আপনাদের পরীক্ষার জন্য খুব ভালো করে করবেন, এবং বৃত্তি পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পরে আপনারা টাস্কি খেয়ে যাবেন যে যা বলেছিলাম তাই চলে এসেছে। লতিফ বাজারে গিয়ে এত কেজি চাল, এত গ্রাম, এত হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলো। তিনি কত কিলোগ্রাম সবজি কিনলেন? অর্থাৎ এই যে গ্রাম মাংস কিনলেন, প্রশ্নে কত কিলোগ্রাম সবজি কিনলেন, এবার তিনি কত কেজি মাংস কিনলেন। আচ্ছা, কত কিলোগ্রাম অর্থাৎ হেক্টোগ্রাম সবজিকে কিলোগ্রামে প্রকাশ করা হলো, মাংসকে কিলোগ্রামে প্রকাশ করা হলো, এবং মোট হচ্ছে কত সেটি আমাদের বের করতে হবে। আমরা শেষ করে ফেলেছি প্রায়। এই অঙ্কটি ইম্পর্টেন্ট সময়, এটি একটি বইয়ের অঙ্ক যে রেজা প্রতি মিনিটে 45 কিলোমিটার হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। রেজা কত সেন্টিমিটার হাঁটে, কে দ্রুত হাঁটে? এই অঙ্কটি আপনারা করে নেবেন। একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতের ক্ষেত্রফল কত বর্গ মিটার? আর ক্ষেত্রফলকে এওরে প্রকাশ করো। আমাদের নেক্সট স্লাইড আছে হচ্ছে কোনো একটি বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময় একটি জরিপের উপাত্তর হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময়ের ব্যবধান কত। এখানে আসলে উপাত্তগুলো আমার মিস হয়ে গিয়েছে, আমি এরকম একটি অঙ্ক আবার দিয়ে দিচ্ছি। এখানে উপাত্ত বিভিন্ন রকম থাকতে পারে। হ্যাঁ, এটি হচ্ছে বাসায় পড়ালেখার সময়ের উপর। পড়ালেখা কেউ 10 ঘন্টা করেছে, কেউ 8 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 12 ঘন্টা, হ্যাঁ, কেউ এরকম আমার উপাত্ত থাকবে। এই উপাত্তগুলোকে আমাদের এর ব্যবধান কত এর গড় করব, আর হচ্ছে শ্রেণী ব্যবধান 20 ধরে আয়তলেখ আমরা বের করব। এখানে আমাদের আরো একটি অঙ্ক আছে। এই অঙ্কটি 99%, এবং আমি আশা করছি এই অঙ্কটি পরীক্ষায় দিয়ে দেবে। যে পঞ্চম শ্রেণীর খ শাখার 20 জন শিক্ষার্থী গত 2 মাসের বাড়ি কাজের সময়টা এখানে দেওয়া আছে। সর্বোচ্চ সর্বনিম্ন উপাত্তগুলোর গড় এবং একটা সারণী তৈরি করো। এবং সর্বশেষ যে আমার যেটি ছিল এই অঙ্কটি আপনারা দেখে রাখবেন। আসার সম্ভাবনা খুব কম, তবে আসতে পারে। ক গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এত। খ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার, জনসংখ্যা এত। ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? খ গ্রামের ঘনত্ব কত? কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি? সো এতক্ষণ যারা আমার সঙ্গে থেকে এই ভিডিও ক্লাসটি দেখলেন, এবং এখানে যে আমাদের 28টি নিয়মেরই আমরা অঙ্ক দিয়েছি, এই 28টি নিয়মেরই অঙ্ক যদি আপনারা খুব ভালোভাবে করেন তাহলে আমি বিশ্বাস করি যে হচ্ছে আপনারা সবাই এখান থেকে প্রশ্ন কমন পাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো এটা সবাই ভালো করে দেখবেন, এবং কোনো মতামত থাকলে, কোনো অঙ্ক করতে না পারলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করব সবগুলো অঙ্ক 2টা বা 3টা ভিডিওতে আমি সবগুলো অঙ্কের সমাধান করে দিতে। আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা সেখান থেকে এগুলো জাস্টিফাই করতে পারবেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে কোন বিষয়ের পরবর্তীতে সাজেশন চান সেটি অবশ্যই আমাকে জানাবেন। সর্বশেষ কথা না বললেই নয়, আমি এখানে প্রতিটা পরীক্ষার আগের দিন বিকাল 5টায় আমি লাইভে একটি 1 শট ক্লাস নেব, যেখান থেকে যে টপিকগুলো পড়লে তার পুরা বইয়ের একটি রিভিশন হয়ে যাবে। যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, বৃত্তি পরীক্ষা বিকালবেলা 5টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টার আমার যে লাইভ ক্লাসটি হবে সেই ক্লাসে যোগদান করার জন্য আমি অনুরোধ করব, কারণ আমি 1 ঘন্টায় পুরো বইয়ের সামারাইজ করে আমি সেই টপিকগুলো খুব সংক্ষেপে আমি বর্ণনা করে দেব। তো সবাইকে আমার সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমাদের পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।